আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এআর নিউজ বিডি চ্যানেলে। ইতিহাস কি তবে সত্যি ঘুরে ঘুরে এক জায়গায় এসে দাঁড়ায়, নাকি রাজনীতির হিসেব নিকেশ বড় বেশি নিষ্ঠুর? ১৩ বছর আগে বিএনপির কণ্ঠরোধ করতে যে বালুর ট্রাক কাণ্ড ঘটিয়েছিল হাসিনার ফ্যাসিস্ট সরকার, আজ সেই একই কাণ্ড ঘটনা হলো হাসনাত সাজিদের সঙ্গে। জনগণ জানতে চাইছে, ক্ষমতার সিংহাসনে বসলেই কি মানুষ অতীত ভুলে যায়? বিএনপি সরকার বিরোধী দলকে কি বার্তা দিতে চাইছে? আরেকটি প্রশ্ন এখন টক অফ দ্য টাউন, যে রাজপথে এনসিপি নেতারা একা হয়ে মার খেলেন, সেখানে তাদের পুরনো সহযোগী জামায়াত ইসলামী আজ কোথায়? রাতারাতি রাজপথের বন্দুক কিভাবে হাওয়া হয়ে গেল? ঢাকা শহর দখলের এক গোপন দর কষাকষি কি তবে রাজনৈতিক জোটে ফাটল ধরল? এসব প্রশ্নের উত্তর ফাঁস করতে যাচ্ছি আজকের এই বিশেষ প্রতিবেদনে। শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ প্রতিটি উত্তর আপনার রক্ত গরম করে দেবে। সময়ের চাকা এক যুগ পেছনে ঘুরিয়ে দিন। দেশনেত্রী বেগম জিয়ার বাড়ির সামনে আড়াআড়িভাবে রাখা সেই বিখ্যাত বালুর ট্রাকের ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেদিন ক্ষমতার মসনদে বসে যাদের বিরোধী কণ্ঠ থামিয়ে দিয়ে বালুর ট্রাকের প্রাচীর বানিয়েছিল ফ্যাসিস্ট সরকার, ১৩ বছর পর সেই বিএনপি আজ ক্ষমতায়। সেদিনের সেই নির্যাতিত বিএনপি আজ রাজপথে ফিরিয়ে আনলো একই দৃশ্য। ঘটনা ঘটেছিল গত বুধবার বিকেলের দিকে। মৌলভীবাজারের সার্কিট হাউস থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল এনসিপির এক হাই প্রোফাইল বহর। গাড়িতে ছিলেন এনসিপির আহ্বায়ক ও চিফ হুইপ নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি এবং সংসদ সদস্য ডাক্তার মাহমুদা ইয়াসমিন। হবিগঞ্জে তাদের নির্ধারিত কর্মসূচি ছিল, কিন্তু শ্রীমঙ্গলের চাকন্যা ভাস্কর্য এলাকায় পৌঁছাতে হঠাৎ ছন্দপতন। সামনে দাঁড়িয়ে থাকা বিশাল লোহার ব্যারিকেড আর চাকা বিকল হওয়া একটি বালুর ট্রাক। পুরো সড়ক মুহূর্তের মধ্যেই অবরুদ্ধ। দুপাশে থমকে গেছে শুয়ে শুয়ে সাধারণ গাড়ি। শ্রীমঙ্গলের ধুলোবালি ওড়ানো রাজপথে তখন থমথমে নীরবতা। গাড়ির দরজা খুলে নেমে এলেন তরুণ এমপি এবং জাতীয় রাজনীতির পরিচিত মুখ হাসনাত আবদুল্লাহ। পুলিশের ওসির দিকে তাকিয়ে তার হুঙ্কার, কোন আইনে আমাদের পথ আটকেছেন? স্যার, রাজনীতি করতে মন চাইলে ইউনিফর্ম খুলে মাঠে নামুন। পুলিশের দলীয়করণের দিকে সরাসরি আঙ্গুল তুললেন এই তরুণ নেতা। এ পর্যায়ে পুলিশের সাথে শুরু হয় তীব্র বাকযুদ্ধ। কথা কাটাকাটি থেকে এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। কিন্তু শেষ রক্ষা কি হলো? একটু পরে শুরু হলো চরম হাতাহাতি, ধাক্কাধাক্কি। মাটিতে আছড়ে পড়লেন নাসির উদ্দিন পাটোয়ারি, এমপি মাহমুদা ইয়াসমিনের মতো এনসিপির একের পর এক প্রভাবশালী নেতারা। নিমিষে রাজপথ রূপ নিল রণক্ষেত্রে। কিন্তু সাধারণ দর্শকরা যা দেখেছেন, রাজনীতির সচেতন চোখ সেখানে দেখেছে অন্য কিছু। বাংলাদেশের রাজনীতিতে বালুর ট্রাক কেবল একটি সাধারণ যানবাহন নয়, এটি হলো দমন পীড়ন আর প্রতিপক্ষকে নির্যাতন করার এক ভয়ঙ্কর প্রতীক। আজ যারা ক্ষমতায় বসে পথ আটকাতে বালুর ট্রাক ব্যবহার করছে, ১৩ বছর আগে তারা নিজেরাই এই প্রযুক্তির ভিকটিম। ১৩ বছর আগে হাসিনার হাতে যে বিষ বৃক্ষ রোপণ করা হয়েছিল, আজ সে একই ফলের স্বাদ সবাই নতুন করে ধরে রাখছে। শুধু অদলবদল হয়েছে চরিত্রগুলো। রাজনৈতিক বিশ্লেষক থেকে সাধারণ জনগণ সবাই এখন প্রশ্ন হচ্ছেন যে নিপীড়নের মধ্য দিয়ে বিএনপি গেছে, সেটাই যদি আবার বিরোধী দলের উপর করে, তবে হাসিনার ফ্যাসিস্টের সরকারের সঙ্গে তাদের পার্থক্য রইল কি? তাছাড়া জুলাই বিপ্লবে এনসিপি নেতাদের অবদান কি বিএনপি তাড়াতাড়ি ভুলে গেল? শ্রীমঙ্গল এই ঘটনা কেবল একটি পুলিশি বাধা নয়, এটি দেশের রাজনীতিতে এক গভীর পরিবর্তনের পূর্বাভাস।
রাজপথে যখন বল প্রয়োগের পুরনো সংস্কৃতি ফিরে আসে, তখন সবচেয়ে বড় পরীক্ষাটি দিতে হয় তরুণদের। এনসিপির জন্য এই সংকট কেবল টিকে থাকার লড়াই নয়, বরং তাদের রাজনৈতিক দূরদর্শিতা প্রমাণের পরীক্ষা। আর বিএনপি যদি অতীত থেকে শিক্ষা না নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের একই হাতিয়ার ব্যবহার করতে থাকে, তবে সাধারণ মানুষের আস্থা হারানোর সময় ব্যাপার মাত্র। রাজপথের নতুন নেতৃত্ব কি পুরনো ব্যবস্থার ফাঁদে আটকে পড়বে, নাকি নিজের কৌশল বদলে নতুন কোনো ইতিহাস লিখবে আর ঠিক করবে আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ? এর বাহিরেও আরেকটা প্রশ্ন জনগণকে নাড়া দেয়। শ্রীমঙ্গলের রাজপথে যখন শত শত পুলিশ আর ডিবির ব্যারিকেড আটকানো নাহিদ হাসনাতের বহর, তখন এনসিপির রাজনৈতিক মিত্র জামাত ইসলামী কোথায়? ঘটনার পরেও তাদের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না কেন? জামাত শিবির এতদিন রাজপথে এনসিপির যে কোনো কর্মসূচিতে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকত, কিন্তু সেদিন শ্রীমঙ্গলের উত্তপ্ত রাজপথে তাদের একটি কর্মীও আর দেখা গেল না। মাত্র 10 থেকে 15 জন সাধারণ কর্মী নিয়ে এত বড় এক সংকটে একা দাঁড়িয়ে থাকতে বাধ্য হলেন এনসিপির শীর্ষ নেতারা। কেন এনসিপিকে একা ছেড়ে দিল জামায়াতের উত্তর পেতে আমাদের তাকাতে হবে রাজপথে। রাজপথ থেকে দূরে গুঞ্জনের সেই রঙিন বাতাসে শ্রীমঙ্গলের এই ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগে থেকেই রাজনৈতিক অঙ্গনে আগুন যেন ছড়িয়ে দিয়েছিল নতুন খবর। জামাতের সাথে নাকি এনসিপির দীর্ঘদিনের জোট ভাঙতে চলেছে। গণমাধ্যমে খবর প্রকাশের পর যেন এক রাতের মধ্যেই পুরো প্রেক্ষাপট বদলে যায়। যে নিরাপত্তার ছাতা এতদিন এনসিপির মাথায় উপর প্রসারিত ছিল, এক ধাক্কায় তা তুলে নেওয়া হলো। আর তার পরিণতি শ্রীমঙ্গলের দুল একাকী লড়াই। রাজনৈতিক অঙ্গনে কানাঘোষা শোনা যায়। দলের বাম রাজনীতিতে বিশ্বাসী কিছু নেতাকর্মীদের কারণে জামাতের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে এনসিপির। অবশ্য এই ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষকরা কিছু কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। তাদের মতে, এনসিপির ভেতরের কিছু বামপন্থী চরমপন্থী চিন্তাভাবনা নেতাকর্মীরা চাপের কারণে যদি সত্যি সত্যি দীর্ঘদিনের সুসংগঠিত মিত্রদের জটিয়ে থাকে, তবে তাদের পরিণতি হবে অত্যন্তই করুণ। রাজনীতিতে একা হয়ে পড়ে থাকার চেয়ে বড় শাস্তি আর কিছুই হতে পারে না। মিত্র ছাড়া এই কঠিন রাজপথে তারা একের পর এক আঘাত সহ্য করতে পারবে না। কিন্তু দাঁড়ান, আপনি কি ভাবছেন এনসিপি সত্যি এতটা বোকা যে হুট করে তাদের শক্ত রাজনৈতিক জোট ভেঙে দেবে? একটু গভীরে গিয়ে দেখুন না। এখানে কাজ করছে মারাত্মক এক পাওয়ার পলিটিক্স বা ক্ষমতার সুচতুর দর কষাকষি। ভেতরের খবর হলো, জোট ছাড়ার এই খবরটি মূলত একটি বানানো গল্প ছিল, যা ছিল চাপ তৈরির কৌশল। এনসিপি চেয়েছিল একটা বড় ধাক্কা দিতে। তারা চেয়েছিল জামাতের হাই কমান্ডকে মানসিকভাবে চাপে ফেলতে। কিন্তু কেন উদ্দেশ্য ছিল অত্যন্তই পরিষ্কার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ এনসিপির লক্ষ্য ছিল জামাতকে ব্ল্যাকমেল করে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থীর টিকিট নিজের ঝুলিতে পুরে নেওয়া। তারা চেয়েছিল এই আসনে এনসিপির আসিফ মাহমুদকে যৌথ প্রার্থী হিসেবে দাঁড় করাতে। আর তাই জোট ছাড়ার হুমকি দিয়ে জামাতকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার এক বড় চাল ছিল তারা। কিন্তু চাল যতই বড় হোক, প্রতিপক্ষ যদি হয় পাকা খেলোয়াড়, তবে কি আর চাল খাটে? এনসিপি ভেবেছিল তাদের হুমকিতে জামাত হয়তো ভড়কে যাবে, কিন্তু বাস্তবতায় দেখা দিল ঠিক উল্টো ছবি। এনসিপি জোট ছেড়ে দিচ্ছে এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে না ছড়াতেই জামায়াত ইসলামী ছাত্র শিবিরের কর্মী সমর্থকদের মধ্যে যেন এক আনন্দের জোয়ার বয়ে গেল। অনলাইন মাধ্যমে তাদের বক্তব্য ছিল একেবারেই স্পষ্ট। তারা কোনো অবস্থাতে রাজপথ থেকে উঠে আসা নিজেদের জনপ্রিয় মুখ ডাকসুর সাবেক বিপি সাদিক কায়েমের ও মেয়রের লড়াই থেকে সরাবে না। এনসিপির এই রাজনৈতিক চালটি শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট হলো।
তাহলে তারা যা পেতে চেয়েছিল তা তো পেলই না, বরং হাতের লক্ষ্মী হারিয়ে রাজপথে একা হয়ে গেল। শ্রীমঙ্গলে রাজপথে অবরুদ্ধ হওয়া আর ঢাকা ড্রয়িং রুমের টেবিলে হিসেব মিলানো, এই দুইয়ের মাঝে পড়ে তরুণ নেতারা এখন ভীষণ বিপাকে। একবার চিন্তা করে দেখুন তো, একদিকে রয়েছে ক্ষমতাসীন দলের প্রশাসনিক চাপ, পুলিশের লাঠি আর 144 ধারার ব্যারিকেড, অন্যদিকে যাদের কাঁধে বর দিয়ে এতদিন তারা হুঙ্কার দিয়েছিল সেই মিত্রদের সাথে দর কষাকষিতে শোচনীয় পরাজয়। রাজনীতি কোনো ছেলে খেলা নয়। আবেগ আর অতি বিপ্লবী স্লোগান দিয়ে হয়তো মানুষের মনকে আপনি জয় করতে পারবেন, কিন্তু ক্ষমতার দাবার বোর্ডে টিকে থাকতে গেলে দরকার দূরদর্শিতা এবং সঠিক মিত্র। নির্বাচন এনসিপির তরুণ নেতৃত্ব কি তবে তাদের কাঁচা রাজনীতির মাসুল গুনছে? অহংকার নাকি ভুল পরামর্শ, কোনটি তাদের আজকে রাজপথে নিঃসঙ্গ করে দিল? এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। আজ পুরো দেশ জানতে চাইছে, রাজপথের এই নতুন খেলোয়াড়রা কি পারবে প্রশাসন আর রাজনীতির এই যৌথ আক্রমণ সামলে আবার ঘুরে দাঁড়াতে, নাকি ক্ষমতার এই জটিল খেলার প্রথম চালেই তারা মন্ত্রী হারিয়ে মাত হতে চলেছে রাজনীতির এই নির্মম নাটকের শেষ। কোথায় তা হতেই হয়তো সময়ই বলে দেবে। কিন্তু আপনার কি মনে হয়, শ্রীমঙ্গলের এই বালুর ট্রাক কি শুধুই পুলিশের বাধা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক পরিবর্তন? আর ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদ নিয়ে এই লড়াইয়ের শেষ ঠিক কোথায় গিয়ে ঠেকবে? আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।